স্নেহের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে দীর্ঘদিন পর আমাদের অনলাইন ক্লাস শুরু হলো। তাহলে আমরা আজকে যে আলোচনা করব সেটা হলো যে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, ব্যবস্থাপনার প্রাথমিক পরিচিতি। আমরা এর আগে ব্যবস্থাপনা সংগঠনের আমরা কি করেছি, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার প্রথম পত্রের দুটি চ্যাপ্টার আমরা আলোচনা করেছি। তাহলে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, ব্যবস্থাপনার প্রাথমিক পরিচিতি। তো আমরা প্রথমে যে কথাটা বলবো যে ব্যবস্থাপনা কথাটা আমরা আমাদের ব্যক্তিগত জীবনে বা অন্যান্য ক্ষেত্রে প্রায় সবাই এই শব্দটা আমরা ব্যবহার করি এবং শুনেও থাকি। কেমন যে আমরা যদি কোনো একটা হোটেলে খাবার খেতে যাই, যদি দেখি যে এখানে কোনো কিছু খুব একটা ভালো লাগছে না, আমরা কি বলি যে এইখানে এই হোটেলের ব্যবস্থাপনা আসলে ভালো না। এই যে ব্যবস্থাপনা শব্দের কথাটা আমরা ব্যবহার করলাম। মনে করো কোনো একটা প্রোগ্রামে গিয়েছি, সেখানে প্রোগ্রামটা ঠিকমতো আয়োজন করা হয় নাই, নানান অসুবিধা ছিল। আমরা কি বলি যে এই প্রোগ্রামের ম্যানেজমেন্টটা ভালো ছিল না, অর্থাৎ প্রোগ্রামের ব্যবস্থাপনা ভালো ছিল না। তো এইভাবে ব্যবস্থাপনা শব্দটি আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। তাহলে আমাদেরকে এইখানে এই যে আমরা বললাম একটা প্রোগ্রামে নানান সমস্যা ছিল, সেখানে আমরা কি দেখলাম যে আমরা সমস্যা দেখার কারণে আমরা বললাম যে ব্যবস্থাপনা এখানে ভালো ছিল না। এই ব্যবস্থাপনা দিয়ে আসলে আমরা কি বুঝালাম? আমরা যেটা বুঝলাম যে এইখানে এই প্রোগ্রামটা ঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় নাই, যখন যেটা করার দরকার ছিল সেটা ঠিকভাবে করা হয় নাই। এটাকে আমরা ব্যবস্থাপনা হিসেবে উল্লেখ করছি সাধারণভাবে, ঠিক আছে? এই ব্যবস্থাপনা আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে অন্যান্য যে প্রাতিষ্ঠানিক জীবন আছে, তারপরে তোমার সমাজ জীবন আছে, সর্বক্ষেত্রেই কিন্তু আমরা এই ব্যবস্থাপনার কথাটা ব্যবহার করে থাকি এবং এই ব্যবস্থাপনা আমরা সর্বক্ষেত্রে প্রয়োগ করে থাকি। যেখানেই 10টা লোক একত্রিত হবে সেখানেই কিন্তু দেখা যাবে যে ব্যবস্থাপনা দরকার আছে, ঠিক আছে? তাহলে আমরা একটু অফিসিয়ালি অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে একটু ধারণা নিতে যাই যে আসলে ব্যবস্থাপনা শব্দটা দ্বারা আমরা আসলে কি বুঝি। আমরা জানি যে প্রত্যেকটা ব্যবসায় প্রতিষ্ঠানের একটা লক্ষ্য বা উদ্দেশ্য আছে। সেই লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্যই কিন্তু তারা কি করে, নানান কাজ সমাধা করে থাকে এবং ওই কাজগুলো সম্পাদনের মধ্য দিয়ে তারা কি করে, প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্যগুলো অর্জন করে থাকে, ঠিক আছে? তাহলে প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য যা যা করা হয়, যে কাজগুলো করা হয়, সবগুলোর সমষ্টিকে আমরা সাধারণভাবে ব্যবস্থাপনা বলতে পারি। তাহলে আমরা আরেকটু যদি খেয়াল করি যে যখন আমরা একটা প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করতে যাব, সেই লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করতে গেলে আমাদেরকে কি করতে হবে, যে আমাদেরকে সেই লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য নানান উপকরণ বা সম্পদ ব্যবহার করতে হবে। কেমন যে আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য প্রথমে কি লিখতে পারা, যে একটা সম্পদ হলো যে মানুষ, অর্থাৎ কর্মীরা। প্রতিষ্ঠানের যে কর্মীরা আছে তারাই কিন্তু তোমার মানব সম্পদ হিসেবে ব্যবহৃত, ঠিক আছে? এটাই আমরা প্রতিষ্ঠানে যে কর্মীরা আছে তাদেরকে আমরা মানব সম্পদ বলি, এই একটা সম্পদ। তারপরে পুঁজি বা অর্থ ব্যবহার করি, এটাও একটা সম্পদ, ঠিক আছে? প্রতিষ্ঠানের যে নানান আরো যে উপকরণগুলো আছে, মনে করো যে বিল্ডিং আছে, তারপরে আসবাবপত্রগুলো আছে, নানান যন্ত্রপাতি আছে, সবগুলো মিলে কি হয় আমাদের কি বলে তোমার উপকরণ হিসেবে বিবেচিত। তাহলে ব্যবস্থাপনার কাজটা কি? ব্যবস্থাপনার কাজ হলো প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য প্রতিষ্ঠানের যত উপকরণ বা সম্পদ আছে এগুলো সুষ্ঠু এবং উপযুক্ত ব্যবহার নিশ্চিত করে থাকে। কেননা লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য
প্রতিষ্ঠানে যে সম্পদগুলো আমরা ব্যবহার করি, উপকরণগুলো ব্যবহার করি, এগুলো যদি সুষ্ঠুভাবে ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য সহজে অর্জিত হবে না, বা হলেও সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা নানাভাবে অপচয় করছি। তাহলে অপচয় করে কিন্তু প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করা যায় না। তাহলে আমাদের উচিত হবে যে প্রতিষ্ঠানের উপকরণ বা সম্পদগুলোর সুষ্ঠু ব্যবহার করে কি করতে হবে, প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করতে হবে, যেন অপচয় না হয়। লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য যা প্রয়োজন, যে সম্পদ যতটুকু প্রয়োজন, যখন প্রয়োজন যতটুকু, তখন সেভাবে আমরা ব্যবহার করব। আমি এতক্ষণ যে কথা বললাম, কয়েকটা জিনিস তোমরা দেখছো যে আমি বারবার বলছি, ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য এবং লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনে বিভিন্ন সম্পদ বা উপকরণ, এই কয়েকটা কথা কিন্তু আমরা বারবার ব্যবহার করছি এবং করতেই থাকবো। আমাদের এই ব্যবস্থাপনা চ্যাপ্টারে, যেই চ্যাপ্টারেই আমরা আলোচনা জানি না কেন, এই কয়েকটা কথা ঘুরে ফিরে আসবে। ব্যবস্থাপনা, তারপরে তোমার প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য, আর প্রতিষ্ঠানের উপকরণ বা সম্পদ, এই কথাগুলো কিন্তু বারবার ঘুরে আসবে। তাহলে আমরা এইটুক সময় যে আলোচনা করলাম, তাহলে আমরা একটু বলতে পারি এইভাবে যে ব্যবস্থাপনা বলতে আমরা বুঝি এমন একটা প্রক্রিয়া বা কৌশল। ব্যবস্থাপনা বলতে আমরা এমন একটা প্রক্রিয়া বা কৌশল বুঝি যার দ্বারা প্রতিষ্ঠানের উপকরণ এবং সম্পদগুলোর সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে, প্রতিষ্ঠানের সম্পদ এবং উপকরণগুলোর সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আমরা কি করে প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করে থাকি। তাহলে এখানে আমরা বললাম ব্যবস্থাপনাকে একটা প্রক্রিয়া বা কৌশল হিসেবে উপস্থাপন করাম। ব্যবস্থাপনাকে একটা পদ্ধতিও বলা যায়, কৌশলও বলা যায়, উপায়ও বলা যায়। ঠিক আছে? তাহলে মূল থিমটা হলো যে ব্যবস্থাপনা দ্বারা আমরা প্রতিষ্ঠানের সম্পদ বা উপকরণগুলোর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করি, এবং এই উপকরণ বা সম্পদগুলোর সুষ্ঠু ব্যবহারের মধ্যে দিয়ে আমরা কি করে প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করে থাকি। ঠিক আছে? এটা তাহলে আমরা আরেকটু দেখি যে আমাদের যে ব্যবস্থাপনা শব্দের অর্থ, ইংরেজি শব্দ হলো ম্যানেজমেন্ট। দেখে লেগেছে ম্যানেজমেন্ট। ঠিক আছে? এই ম্যানেজমেন্টের ম্যানেজ, MANG, ম্যানেজ, এটা হলো ভার্ব। ম্যানেজ মানে হচ্ছে ব্যবস্থাপনা করা, পরিচালনা করা। ঠিক আছে? আর ম্যানেজমেন্ট হলো নাউন, এই শব্দের অর্থটা হলো ব্যবস্থাপনা। তাহলে ব্যবস্থাপনার প্রতিশব্দ ইংরেজি হলো ম্যানেজমেন্ট, অর্থাৎ এর বাংলা হলো ব্যবস্থাপনা। আমরা যদি এই ম্যানেজমেন্ট শব্দটাকে একটু ভাঙি, একটু ভাঙার চেষ্টা করি, দেখো কি কি আছে। ম্যানেজ, এই ম্যানেজ পর্যন্ত একটা শব্দ চলে আসলো। ঠিক আছে? তাহলে কি করা, ম্যানেজ মানে পরিচালনা করা, ব্যবস্থা করা। আচ্ছা, ম্যান, ম্যানেজের পরে যে শব্দ আছে ওর মধ্যে কি আছে, ম্যান, MEN, ম্যান। ম্যান মানে কি, মানুষ। এই মানুষ বলতে আমরা বুঝবো প্রতিষ্ঠানে যে কর্মীরা আছে সেই কর্মীদেরকেই আমরা এখানে ম্যান হিসেবে অভিহিত করছি। তাহলে প্রতিষ্ঠানের কর্মী বা কর্মীদেরকে পরিচালনা করা, ম্যানেজমেন্ট, টি বাদ দিলাম। তাহলে প্রতিষ্ঠানের কর্মীদেরকে পরিচালনা করা বা ব্যবস্থাপনা করা, ব্যবস্থা করা। আর টি, টি বলতে আমরা ওই যে একটু বললাম ব্যবস্থাপনাকে একটা কৌশল, উপায়, পদ্ধতি বলতে পারি। তাহলে টিতে আমরা বলি ট্যাক্টফুলি, অর্থাৎ কৌশলে। ট্যাক্টফুলি, কৌশলে। তাহলে আমরা যদি ম্যানেজমেন্ট শব্দটাকে ভাঙি, তিনটা আমরা ভাগ করতে পারি। এক, ম্যানেজ, তারপর দুই হলো ম্যান, শেষের টি হলো ট্যাক্টফুলি, কৌশলে। তাহলে আমরা কি বলতে পারি যে ব্যবস্থাপনা বলতে প্রতিষ্ঠানের কর্মীদেরকে কৌশলে পরিচালনা করা। ব্যবস্থাপনা বলতে প্রতিষ্ঠানের কর্মীদেরকে বা ম্যানদেরকে ট্যাক্টফুলি, কৌশলে পরিচালনা করা। ঠিক আছে? অর্থাৎ কৌশলে কর্মীদেরকে পরিচালনা করা, ম্যানেজমেন্ট। এটাকে যদি আমরা ভাঙি, এইভাবে আমরা উপস্থাপন করে বলতে পারি। অনেক সময় পরীক্ষায় কিন্তু MCQ আসে, কি আসে, যে ম্যানেজমেন্টের টি দ্বারা কি বোঝানো হয়, ট্যাক্টফুলি, কৌশলে। ম্যান দ্বারা কর্মীদেরকে। আচ্ছা, এখানে আমরা একটু দেখি কয়টা কথা।
যে ব্যবস্থাপনা আমরা যে আলোচনা করলাম তার সংক্ষেপটা আমরা এখানে একটু দেখি কি বলছে, যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা হলো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের সাথে সম্পৃক্ত। যে আমরা একটু বলছি বারবার যে প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য কি হয়, আমাদেরকে ব্যবস্থাপনা কার্য পরিচালনা করতে হয়, সম্পাদন করতে হয়। প্রতিষ্ঠানের সর্বপ্রকার সম্পদের সুষ্ঠু ব্যবহারের সাথে সাথে সম্পর্কিত, অর্থাৎ ব্যবস্থাপনা কাজটি প্রতিষ্ঠানের যত প্রকার সম্পদ আছে, উপকরণ আছে, সেটার সাথে সম্পর্কিত। আচ্ছা, আমরা যে সম্পদের কথা বলছি বা উপকরণের কথা বলছি, এগুলোকে কিন্তু ভিন্ন নামে অভিহিত করা যায়। যেমন কি নাম, যে প্রতিষ্ঠানের সম্পদ কখনো বলতে পারে, প্রতিষ্ঠানের উপকরণ বলতে পারে, প্রতিষ্ঠানের উপাদান বলতে পারে, প্রতিষ্ঠানের রিসোর্স বলতে পারে। রিসোর্স হলো ইংরেজি শব্দ, যেটা বাংলা হলো সম্পদ বা উপকরণ। ঠিক আছে, এটা তাহলে এক এক সময় আমরা এক একটা টার্ম ইউজ করতে পারি। আচ্ছা, এইখানে আর একটা কয়েকটা কথা আছে যেটা আমরা বলি না, এটা পরবর্তীতে এগুলো আলোচনা আছে। তাহলে ব্যবস্থাপনার আর বলতে আর একটা বোঝায় যে পরিকল্পনা তৈরি করা, সংগঠিতকরণ করা, অর্থাৎ প্রতিষ্ঠানে এই যে আমরা যত প্রকার সম্পদের কথা বলছি, উপকরণের কথা বলছি, এগুলিকে একত্রীকরণ করা, এটাকে বলা হয় সংগঠিতকরণ। কর্মীদেরকে নেতৃত্ব দান, অর্থাৎ এই যে প্রতিষ্ঠানে যারা কর্মী আছে তাদেরকে নেতৃত্ব দেওয়া, পরিচালনা করা। কর্মীদেরকে প্রেরণা দান, অর্থাৎ তাদেরকে উৎসাহ দেওয়া, তাদের কাজের সমন্বয় সাধন ইত্যাদির সাথে সম্পৃক্ত। এগুলো কি ব্যবস্থাপনার এক একটা কাজ। ঠিক আছে, আচ্ছা, প্রশ্ন যদি এরকম থাকে যে ব্যবস্থাপনা কাকে বলে, আমরা না বলতে পারলাম যে ব্যবস্থাপককে, সহজ কথায় যিনি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকেন তাকে এই ব্যবস্থাপক বলে। ঠিক আছে, তাহলে ব্যবস্থাপনা হচ্ছে নাউন, ওই কাজের নাম। ব্যবস্থাপকের কাজের নামটাই হচ্ছে ব্যবস্থাপনা। আর যিনি ব্যবস্থাপনা কাজ করেন সেই ব্যক্তিকে বলা হয় ব্যবস্থাপক বা ম্যানেজার। ঠিক আছে, এটা আমরা সবাই জানি, ম্যানেজার মানে ব্যবস্থাপক। ঠিক আছে, তাহলে ম্যানেজার যা করেন, এই ম্যানেজার বা ব্যবস্থাপক প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য যে কাজেই করেন, সমস্ত কাজের সমষ্টিকে কি বলা হয়, ব্যবস্থাপনা বলা হয়। ঠিক আছে, এটা বিস্তারিত কিছু দরকার নেই আমাদের, যে সহজ কথায় যে ব্যক্তি বা যিনি ব্যবস্থাপনার দায়িত্বে নিযুক্ত থাকেন তাকেই ব্যবস্থাপক বলা হয়। আচ্ছা, তাহলে আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, হ্যালো, বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, স্যার বলো। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, তুমি? স্যার আপনাদের কমার্সের, জি আলহামদুলিল্লাহ ভালো স্যার। স্যার কমার্সের স্টুডেন্ট তো পার্টিসিপেন্ট দেখি না স্যার। দেয় নেই এখনো? মানে কমার্সের স্টুডেন্টরা তো নাই দেখছি পার্টিসিপেন্টে। কমার্সের স্টুডেন্টের সমস্যা এটা, আর অনেকেই থাকে না, খুব কম। এই যে একটু আগে যখন জুয়েসের কেউ ক্লাস, নেই তো স্যার, আমি তো সায়েন্সের স্টুডেন্ট দেখছি। তোমাকেই দেখলাম শুধু আমি। এইটা আমি তো সায়েন্সের স্টুডেন্ট স্যার। সায়েন্সের? জি স্যার। আচ্ছা, যাই হোক, এখন তো কমার্সের আমাদের স্টুডেন্ট আসে না। এই যে ক্লাস নিচে এটা রেকর্ড হচ্ছে, এটা অনলাইনে দিয়ে দেওয়া হবে, এটা আর কি। মানে আমার বায়োলজি ক্লাস ছিল, বায়োলজি ক্লাসে ঢুকলাম, দেখি আমাকে অ্যাডমিট দিলেন আপনি। তো তখন বায়োলজি ক্লাস তোমার তো ছিল তো আমি সায়েন্সের ক্লাস তো সেজন্য প্রথম ঢুকছি আর দিকে কি। ছিল, এখন তো আর সায়েন্সের ক্লাস না, এখন তো ওই যে তোমার একটা পর্যন্ত তোমার ইয়ে চলবে, ওই কমার্সের ক্লাস চলবে। না স্যার, বায়োলজি ছিল, বায়োলজি কাসিম স্যার বলে যে বায়োলজি হবে তোমার আধা ঘন্টা পর, এই জন্য ঢুকলাম আর কি। হুম, বায়োলজি হয় নাই তো আমাদের, হুম। আচ্ছা, তুই বন্ধ রাখো, এটা ক্লাসটা যেহেতু রেকর্ড হচ্ছে তো। এই জন্য ঢুকছি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম যে ব্যবস্থাপনার বিষয়টা নিয়ে, তাহলে ব্যবস্থাপনা হলো, আমরা যেটা বুঝলাম সহজ কথা, যে ব্যবস্থাপনা হলো এমন একটা প্রক্রিয়া বা কৌশল যার মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদ বা উপকরণগুলোর সুষ্ঠু এবং দক্ষ ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা। এরপরে একটা টপিকস আছে তোমাদের বইয়ে, যে 1.3
ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ, এটা আমরা বিস্তারিত এখানে আলোচনা করব না, জাস্ট শুধু একটু তোমাদেরকে ধারণা দেই যে ব্যবস্থাপনার উৎপত্তি এবং ক্রমবিকাশ, অর্থাৎ কিভাবে ব্যবস্থাপনার উৎপত্তি হলো, কিভাবে ব্যবস্থাপনার কি বলে উন্নতি ঘটে ঘটে ক্রমবিকাশ ঘটে ঘটে আজকের এই আধুনিক ব্যবস্থাপনার সৃষ্টি হয়েছে, সেখানে এটা আলোচনা করা হয়েছে। যেমন প্রাচীন যুগে ব্যবস্থাপনা কিরকম ছিল সেটা এখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তারপরে তোমার মধ্যযুগে ব্যবস্থাপনার ধরন কেমন ছিল, সেখানে কি কি উন্নতি হয়েছে ব্যবস্থাপনার, হ্যাঁ ঠিক আছে, সেই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। তারপরে সর্বশেষ তোমার আরেকটা আছে শিল্প বিপ্লবোত্তর যুগ, সরি শিল্প বিপ্লব যুগ 3 নম্বরে, যে শিল্প বিপ্লবের মাধ্যমে কিভাবে ব্যবস্থাপনার উন্নতি ঘটলো সেটা এখানে আলোচনা করা আছে। তারপরে শেষ হচ্ছে শিল্প বিপ্লবোত্তর যুগ, শিল্প বিপ্লবের পরে ব্যবস্থাপনার কি 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 উন্নতি সাধিত হলো বা কি কি করা হয়েছিল এখানে, এটা এখানে আলোচনা করা আছে, ঠিক আছে। এগুলো থেকে মূলত যে প্রশ্নগুলো আসে সাধারণত এমসিকিউ প্রশ্নগুলো আসে। তা আমরা যখন ক্লাসে আলোচনা করব ভবিষ্যতে, তখন আমরা এখানে বিষয়গুলো দেখবো যে কি কি বিষয়গুলো এখানে আমাদের দেখা দরকার বা আন্ডারলাইন করে আলোচনা করা দরকার, ঠিক আছে। তো আমরা এমনি পড়তে পারো, বিশেষ করে এখানে আমরা যেটা দেখবো শিল্প বিপ্লবোত্তর যুগে, এখানে দেখো কয়েকজনের নাম বলা আছে, F.W. টেলর আর হেনরি ফেল, ঠিক আছে। এই দুইটা লেখাগুলো তোমরা একটু পড়বা, এগুলো থেকেই সাধারণত তোমার এমসিকিউ প্রশ্নগুলো বা ক নম্বর প্রশ্নগুলো আসে আর কি অনেক সময়। যেমন এখানে হেনরি ফেলের দেখি যে হেনরি ফেলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়, ঠিক আছে। তার একটা বিখ্যাত গ্রন্থ হলো ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন। তিনি ব্যবস্থাপনার 14টি নীতি প্রদান করেন। এই যে কথাগুলো আছে যে তিনি আধুনিক ব্যবস্থাপনার জনক, এটা একটা প্রশ্ন হতে পারে। তার ব্যবস্থাপনা নীতি 14টা, এটা একটা প্রশ্ন হতে পারে, ঠিক আছে। তার উল্লেখিত বইটির নাম কি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, এটা হতে পারে। যেমন উপরে আছে F.W. টেলর, ঠিক আছে, তিনি হলেন কি যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, তাকে বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। তার একটা বিখ্যাত বই হলো দ্য সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, ঠিক আছে। এই বিষয়গুলো তোমরা এখান থেকে পড়ে দেখতে পারো, নিজেরাও ধারণা করতে পারো এইটা একটা প্রশ্ন হতে পারে, এটা ঠিক আছে। এটা আমরা যখন ক্লাসে আলোচনা করবো তখন আমরা এটা দেখবো আর। তারপরে আধুনিক যুগে কয়েকজন ব্যবস্থাপকের নাম বলা আছে এখানে। এরপরে আমরা আলোচনা করব যে 1.4 ব্যবস্থাপনার গুরুত্ব আমরা এখানে একটু আলোচনা করব। ব্যবস্থাপনার গুরুত্ব যদি আমরা বলি, আমরা যদি সংজ্ঞাটাই যেটা বলছিলাম, ব্যবস্থাপনা কি করে, প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনে নানাবিধ কার্য সম্পাদন করে। তাহলে এইটাতেই কিন্তু ব্যবস্থাপনার গুরুত্বটা অনুধাবন করা যায়, যে ব্যবস্থাপনা ছাড়া প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য কোনোভাবেই অর্জন করা সম্ভব না। তাহলে এই কথাটা দিয়েই আমরা বুঝতে পারি যে ব্যবস্থাপনার গুরুত্ব কতটুকু। তাহলে এখানে আমরা একটু আলোচনা করি বইয়ের পয়েন্টগুলো আর আমার এই ফাইলের পয়েন্টগুলোর কিছুটা গ্যাপ থাকতে পারে, আগে পিছিয়ে থাকতে পারে, ঠিক আছে। তারপর আলোচনা করলে আমরা বুঝতে পারবো। এক, উৎপাদন বৃদ্ধি। আমরা জানি যে প্রতিষ্ঠানের উৎপাদন যখন আমরা করি, প্রতিষ্ঠান যখন কোনো পণ্য বা সেবা উৎপাদন করে তখন নানাবিধ উপকরণ ব্যবহার করে থাকে, ঠিক না। আবার উৎপাদন বৃদ্ধি করতে হলে তার একটা টার্গেট থাকতে হবে, সীমা থাকতে হবে, ঠিক আছে। তাহলে উৎপাদন বৃদ্ধি যদি আমরা করতে যাই তাহলে আমাদেরকে ব্যবস্থাপনার দক্ষ ব্যবস্থাপনার দরকার আছে। আমি যেটা এখন ব্যবহার করলাম দক্ষ ব্যবস্থাপনা। প্রতিষ্ঠানে শুধু ব্যবস্থাপনা থাকলেই হবে না, সেই ব্যবস্থাপনাকে কি হতে হবে, অবশ্যই কিন্তু দক্ষ ব্যবস্থাপনা হইতে হবে, ঠিক আছে। কারণ দক্ষ ব্যবস্থাপকের উপর নির্ভর করে। আমরা যদি প্রতিষ্ঠানে কোনো দুর্বল ম্যানেজারকে নিয়োগ দিই তাহলে সেখানে ব্যবস্থাপনাও কিন্তু দুর্বল হবে, ত্রুটি থেকে যাবে। তাহলে আমাদের এইখানে যে পয়েন্টটা আছে উৎপাদন বৃদ্ধি, তাহলে ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি করা, ঠিক আছে। সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ। ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে প্রতিষ্ঠানে যে উপকরণ বা সম্পদগুলো ব্যবহার করা হয়
প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য সেই সম্পদ বা উপকরণ অবশ্যই সঠিক ব্যবহার, সুষ্ঠু ব্যবহার, দক্ষ ব্যবহার নিশ্চিত করতে হবে। আর এটা কে করে? ব্যবস্থাপনাই কিন্তু সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে। তাহলে আমরা এটা গুরুত্ব বুঝতে পারছি। কর্মীদের দক্ষতা বৃদ্ধি। কর্মীদের দক্ষতা হলো যে তাদের কাজ করার দক্ষতা বা ক্ষমতা বৃদ্ধি করা। ঠিক আছে? তাহলে কর্মীদের দক্ষতা বৃদ্ধি করতে ব্যবস্থাপনা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিভাবে? যে সমস্ত কর্মীরা কাজে দক্ষতা কম, ব্যবস্থাপনা কি করতে পারে? তাদের দক্ষতা বৃদ্ধি করবে, নানাবিধ ব্যবস্থা গ্রহণ করতে পারে। যেমন প্রশিক্ষণ দিতে পারে, প্রশিক্ষণ দিলে তাদের দক্ষতা বৃদ্ধি পাবে। আচ্ছা, তারপরে হলো কি নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা। আচ্ছা, যে কোনো প্রতিষ্ঠানে, সেটা বাসা বাড়ি হোক, আর একটা ব্যবসা প্রতিষ্ঠানে হোক, আর শিক্ষা প্রতিষ্ঠানেই হোক, সেখানে অবশ্যই কিছু নিয়ম শৃঙ্খলা থাকতে হবে। কারণ নিয়ম শৃঙ্খলা ব্যতীত কোনো প্রতিষ্ঠান ঠিক মতো চলতে পারে না, সেখানে বিশৃঙ্খলা বিরাজ করবে। তাহলে যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে অবশ্যই কিন্তু নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। কারণ এই জন্যই প্রয়োজন যে যেখানে একাধিক মানুষ আছে সেখানে অবশ্যই নিয়ম শৃঙ্খলা থাকতে হবে। মানুষ পরিচালনা করতে গেলে, কর্মীদেরকে পরিচালনা করতে গেলে অবশ্যই কিন্তু আমাদেরকে নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। ঠিক আছে? ব্যবস্থাপনা কি করে? প্রতিষ্ঠানে নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গবেষণা উন্নয়ন। প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য ব্যবস্থাপক কি করে থাকেন? গবেষণা এবং উন্নয়ন করে থাকেন। তিনি আসলে কি গবেষণা করেন আর কি উন্নয়ন করেন? আচ্ছা, প্রতিষ্ঠান যে পণ্য উৎপাদন করে, সেই পণ্যটাকে সারা জীবন